পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত আমাদের বাংলাদেশের সীমান্ত, এটা কেন হলো? আমরা তো আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র দ্বারা বেষ্টিত। আপনার মূল্যায়ন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। অনেকদিন পরে মনে হচ্ছে আমার যে আমি এই আলোচনায় এসেছি। আমি এর দুটো বিশ্লেষণ দিব, একটু সময় নিয়ে নেব। আমি দুটো বিশ্লেষণ দিতে চাই। এটা আমি প্রথম বিশ্লেষণ হলো যে ভারত মনে করে যে বাংলাদেশের কোন নাগরিককে, বাংলাদেশিকে সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না। এটা হলো প্রথম ধারণা। হবে না এই জন্য, এটা আমার সৌভাগ্যই আমি বলি যে 2001 সালে পদু এবং রৌমারীতে ভারতকে মোকাবেলা করবার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয়। আমি পুরস্কার হিসেবে এক গভর্নমেন্ট আমাকে পদচ্যুত করে, আরেক গভর্নমেন্ট আমাকে চাকরিচ্যুত করে, এবং এটা হয়েছিল ভারতের চাপের কারণে। তো ভারত ভালো করেই জানে যে বাংলাদেশের সরকারকে দিয়ে সে দেশের ডিজিবিডিআর এর কাছে তারা পরাজিত হয়েও চাপ দিয়ে তাকে পদচ্যুত এবং চাকরিচ্যুত করা যায়, তাহলে এটা আমি ধরে নিতে পারি যে ভবিষ্যতে যে কোনো ডিজিবিডিআর ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সহজে পদক্ষেপ নেবে বলে আমার মনে হয়। এইরকম একটা ধারণা ভারত পেয়ে গেছে। আমার সময় আমি যেটা দেখেছি সেটা হলো যে কাশ্মীরে যে বিএসএফ গুলো থাকে তাদেরকেই বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পোস্টিং দেওয়া হয় ডাইরেক্টলি। এটা নিয়ে আমি কথা বলেছিলাম বিএসএফ এর সঙ্গে যে তোমরা অন্য সীমান্তে বা তাদেরকে হেডকোয়ার্টারে রেখে তাদের মন মানসিকতাগুলোকে একটু টোন ডাউন করে তারপরে তোমরা বাংলাদেশি সীমান্তে দাও। ওইখানে কাশ্মীরে হয় কি, কাশ্মীর ইজ এ ভেরি হটেস্ট বর্ডার। ওইখানে তারা পাকিস্তানিদেরকে মোকাবেলা করে, কাশ্মীরিদেরকে মোকাবেলা করে। ওখানে লস্করে তৈয়বা আছে, অন্য অন্য সংগঠনগুলো আছে। তো ওখানে যেমন দেখে সীমান্তের ওপারে মুসলমান, যে লোকটা অ্যাপ্রোচ করছে তাকে শত্রু মনে করে গুলি করে। ঠিক বাংলাদেশ সীমান্তে যখন ওই সোলজারটাকে এনে পোস্টিং দেওয়া হয় তখন সে দেখে যে এখানে তো মুসলমান, যখন সীমান্তের কাছাকাছি আসে তখন তো মনে করে যে একে মারতে হবে। এই যে একটা সাইকোলজি, এই যে একটা মনোভঙ্গি নিয়ে তারা এখানে আসে, এসে তারা ওই কাজগুলো করে। কিন্তু জেনারেল ফজলুর রহমান, আপনি যেটা বললেন কাশ্মীর সীমান্তে তাদের এরকম মনোভাব বা দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু কাশ্মীর সীমান্ত বা পাকিস্তান সীমান্ত কি এত বেশি প্রাণহানির ঘটনা ঘটে? না, ঘটে না। এই জন্য ঘটে না যে সেখানে তারা পাল্টা অ্যাকশন নেয়, কিন্তু এখানে তারা স্কট ফ্রি। এখানে তো আমি প্রথমেই সেই কথাটা আপনাকে ক্লিয়ার করে দিলাম যে বিএসএফ মনে করে বাংলাদেশের কোন নাগরিককে গুলি করে মেরে ফেলে দিলে তাদের কিছু হবে না। পাকিস্তানি জিনিসটা হবে। কয়েকদিন আগে 3 জন সোলজারকে মেরে ফেলে দিয়েছে পাকিস্তান সীমান্তে। আপনি জানেন ভালো। একটা সাধারণের ধারণা আছে যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যায়। এটা সবারই একটা ধারণা আছে যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাচ্ছে কাজ করার জন্য, ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে যাচ্ছে। এর আগেও কিন্তু এই কথাগুলো হয়েছিল তাদের সঙ্গে আমাদের। আমি ডিজিবিডিআর থাকবার সময় একটা সার্ভে করেছিলাম আমার নিজের উদ্যোগে যে ঢাকাতে কত ভারতীয় আছে। 2001 সালে ঢাকায় ভারতীয় বৈধ অবৈধভাবে 5 লক্ষ ছিল। এখন সেটা আমার মনে হয় 10 লক্ষ পার হয়ে গেছে। আমি যে ডিওএইচএস এ থাকি, যেখানে আমার বাড়ি, ডিওএইচএস বাড়িধারাতে, আমার মনে হয় 20 to 30% বাড়িতে ভারতীয়রা আছে, এবং এদের 90% লোক অবৈধভাবে আছে। এই কথাটা কিন্তু আমরা বলি না। আপনারা নিশ্চয়ই তখনকার এই বিডিআর বিএসএফ মিটিং এগুলো তুলেছিলেন? অবশ্যই, কিন্তু কোনো অবশ্যই তোলা হয়েছিল এগুলো। ওরা কি করছে এখানে? এই যে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে আছে, শুনেছি তাদের সিকিউরিটি ফার্মও এখানে আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে, এবং বৈধ অবৈধভাবে বিভিন্ন ভাবে তারা এখানে আছে, কাজ করছে। 10 লক্ষের মতো শুধু এই ঢাকাতে। সরকারও এদের কোনো খোঁজ রাখে না, দেয় না। কেন, কি কারণে নেয় না আমি জানি না, বাট এরা আছে এখানে। এবং আমি এটাও শুনেছি আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে এই যে ওয়ার্কারদের যে আনরেস্ট হচ্ছে, এই যে আগুন লাগতেছে, এগুলোর পিছনেও নাকি ভারতীয়দের হাত রয়েছে। এবং আমাদের অনেক গার্মেন্ট ফ্যাক্টরি, সেটাই যদি সত্যি হয় তো বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে কোনো অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীর উপর তো কখনো গুলির খবর আমরা শুনিনি। না, এরা তো সেইভাবে আসে না। এরা তো এই যে লোকগুলো যারা আসতেছে তারা তো সাধারণ ওয়ার্কার না, স্পেশালাইজড লোক। এবং এরা এসে প্রথমে তো পারমিট নিয়ে আসলো, তারপরে এখানে আসে 10 বছর ধরে আছে, সরকারের কোনো খবর নাই, ওভারস্টে করছে। এবং বহু গার্মেন্ট ফ্যাক্টরি বেনামে ভারতীয়দের কাছে বিক্রি হয়ে গেছে। আমি শুনেছি আজ থেকে বছরখানেক প্রায় 300-এর মতো, গত 3-4 বছরে এ ধরনের বহু গার্মেন্টস ফ্যাক্টরি বিক্রি হয়েছে। এটা ভারতীয় বিভিন্ন কোম্পানি কিনে নিয়েছে, এটা আমরা পত্রিকায় খবর দেখেছি। তো এই যে এই একটা গেল একটা বিষয়। 2 নম্বর হলো ভারতীয় বিএসএফ বাংলাদেশকে গুলি করে, বাংলাদেশিদেরকে গুলি করে সম্পূর্ণ আইন লঙ্ঘন করছে। 2টো চুক্তি আছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের। একটা হলো ইন্দিরা মুজিব ল্যান্ড বাউন্ডারি প্যাক্ট 1974, যেটা আমরা রেটিফাই করেছি, ভারত আজ পর্যন্ত রেটিফাই করেনি। কিন্তু একটা কথা আমি এখানে আপনাকে বলতে চাই, সেটা হলো যে 1958 সালে নেহেরু নুন ট্রিটি হয়েছিল এই বাংলাদেশের বর্ডার নিয়ে, ইস্ট পাকিস্তান বর্ডার নিয়ে।
787 কিলোমিটার বর্ডার নিয়ে, এবং সেটা 60s-তে আপনার রেফারেন্স পাঠানো হয় সুপ্রিম কোর্টে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ইয়েস করাতে পরে এটা 60 সালে তাদের সংবিধান সংশোধন হয়, ভারতীয় সংবিধান। আমি ভারতীয় ডিজিকে আমি প্রশ্ন করেছিলাম যে তোমরা তো নেহরু নুন টিটি যেটা করেছো, যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের বর্ডার নিয়ে, ইস্ট পাকিস্তান বর্ডার নিয়ে, সেটাই আমরা ইনহেরিট করেছি। তোমরা তো তোমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড করেছো, তোমাদের সুপ্রিম কোর্টের তোমরা রেফারেন্স নিয়েছো, তো তোমাদের তো এটা রেটিফাই করার আর তো কোনো আমি দরকার তো আমি দেখি না। বিকজ আমরা করবো কিনা নেহরু নুন টিটিকে মানবো কি মানবো না, এটা আমরা করতে পারি, বিকজ আমরা ইস্ট পাকিস্তান থেকে এটা বাংলাদেশ হয়েছে। তো তোমরা এটা করছো কেন? এর কোনো জবাব কিন্তু দিতে পারবে না। জি ধন্যবাদ। আমরা আবার একটু জানাবেন জামিরের কাছে যাই। তিনি একটা প্রসঙ্গ তুললেন যে ইন্দিরা মুজিব চুক্তি, যেটা সেখানে যাবার আগে আপনার অভিজ্ঞতা। আমি আরেকটা প্রশ্ন বলিনি, সেটা হলো আরেকটা যেটা ভায়োলেট করছে তারা, সেটা হলো দুটো চুক্তির মধ্যে আমি একটা বললাম, সেকেন্ডটা হলো বর্ডার গাইডলাইন 1975, একটা বর্ডার গাইডলাইন সাইন করা হয় তাদের সঙ্গে, এবং দীর্ঘ আছে যে একটা বাংলাদেশি নাগরিক যদি ইন্ডিয়ান বর্ডার ক্রস করে, তখন তো কাঁটাতারের বেড়া ছিল না, তখন তাকে কিভাবে ট্রিট করতে হবে এইগুলো জিনিস সেখানে লেখা আছে, যে তাকে তারা ধরবে, ধরে ইন্টারোগেট করবে, ইনিশিয়াল নিবে, তারপরে প্রাইভেসি এস্টাবলিশ হয়ে গেলে তারপর তাকে পুলিশে হ্যান্ডওভার করে দেবে। তারপরে ওই লোকটা জেল খাটুক আর যাই খাটুক, তাকে পুশিং করবার কোনো ইখতিয়ার ভারতীয়দের নাই। ওরা ওটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা আসবে, কিন্তু ওরা পুশিং করতেছে এবং সোজাসুজি নিয়ে আসছে। এই যে বাচ্চাটার কথা বললো যে নিয়ে আসলো, বিএসএফ সাথে নিয়ে আসতে পারে না তাকে, বড় গাইডলাইন অনুযায়ী তাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ঘুরে নিয়ে আসতে হবে। কিন্তু এগুলো তারা অহরহ করছে, দে আর ভায়োলেটিং।